যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, গণহত্যার দায়ে রেড নোটিশের আবেদন। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। পূর্বাঞ্চলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সহপাঠীদের বিক্ষোভ। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্পটে দুর্ঘটনা, 1 জন নিহত, আহত অন্তত 15 জন, 10টি যানবাহন ক্ষতিগ্রস্ত। ময়মনসিংহে এডিপির প্রকল্প দেখিয়ে 75 লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মাঠে নেমেছে দুদক, সংশ্লিষ্টদের বিচার দাবি। এবং সাভারে একই রাতে 3 ডাকাতির ঘটনায় আতঙ্ক, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের, তদন্ত কমিটি গঠন। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনের মরদেহ উদ্ধার হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। রোববার দুপুর 1:30টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামের কারখানায় আগুন লাগে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরিত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রোববার তাদের বিরুদ্ধে অনুসন্ধান কাজ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। এর আগে গেল 17 ডিসেম্বর 9 প্রকল্পের 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। কর্মকর্তা জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেবসা সহ 9টি প্রকল্পে দুর্নীতি অনিয়ম হয়েছে। জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের। নির্বাচনে কোন দল অংশ নেবে আর কোন দল অংশ নেবে না সেটি নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এটি সংস্কার কমিশনের কাজ নয় বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার। রোববার সকালে চট্টগ্রামে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, গত 15 বছর নির্বাচন নিয়ে যে প্রহসন হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে সেভাবে ধ্বংস করা হয়েছে, তার আমূল পরিবর্তনই নির্বাচন ব্যবস্থা প্রস্তাবনায় প্রাধান্য পাবে। প্রশাসনের কর্মকর্তারা নির্বাচনে আগের মতো ব্যবহার হতে চান না বলেও মন্তব্য করেন তিনি। এই সময় ইভিএম এ নির্বাচন হবে কিনা তা নিয়ে জানতে চাইলে বদিউল আলম বলেন, ইভিএম এ নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। নির্বাচন কমিশন পুরনো আইনে পরিচালিত হলেও প্রস্তাবনা কমিশনের সঙ্গে তা সাংঘর্ষিক নয় বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। 31 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা আমাদের প্রস্তাবটা দেব। নির্বাচনের ব্যাপারে ব্যাপক ওই যে দাবি আছে এবং নির্বাচনী আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনী ট্রেনটা যেন ট্র্যাকে উঠে।
তো এই জন্য প্রথম কাজটা যেটা দরকার ছিল যে একটা নির্বাচন কমিশন গঠন করা, তো ওনারা তাই করেছেন। এবং আমাদের কাজের সাথে তাদের কোনো রকম সাংঘর্ষিক অবস্থান, কোনো রকম ওই যে সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে না। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় আঞ্চলিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরীয় অঞ্চলে পুনঃসংযোগ স্থাপন, অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বঙ্গোপসাগর কোনো ইকোনমিক্যাল জোন না হলেও ইকোলজিক্যাল জোন হিসেবে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হবে। সেমিনারে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে জাপান। We are aware of the civil war situation currently prevailing in Myanmar and the 1.2 million Rohingya refugees who are forcibly displaced from the Rakhine state under extreme atrocities and are sheltered in Bangladesh for the last 7+ years. That peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. দর্শক, গাজীপুরে বোতাম কারখানায় আগুন লেগেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, নিহতের পরিচয় জানা গেছে কিনা আর সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে শ্রীপুর উপজেলার বাংনাহাটি গ্রামে বুতাম ফ্যাক্টরি একটি কারখানা, সেখানে কিন্তু দুপুর 1:30টার দিকে কিন্তু হঠাৎ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে কিন্তু দাহ্য পদার্থ থাকায় এবং একের পর এক কিন্তু যে কেমিক্যালের যে ড্রামগুলো ছিল সেই ড্রামগুলো বিস্ফোরণ ঘটতে থাকে, ফলে কিন্তু সম্পূর্ণ ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ে আগুন কিন্তু আপনার এখন আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, অর্থাৎ 7টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ফায়ার সার্ভিস থেকে আগুন নিয়ন্ত্রণ এসেছে এরকমটাই কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন কিন্তু নিহতের খবর আমরা পেয়েছি এবং 4 জন আহত, এবং আহতদের শ্রীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া কিন্তু এখানের যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু এখন আগুন ফায়ার সার্ভিস কিন্তু নিয়ন্ত্রণে অল্প একটু জায়গার মধ্যে এখন আগুন রয়ে গেছে এবং সব জায়গা থেকে আগুন সরিয়েছেন। ডাম্পিং এর যে কাজ সেটা কিন্তু এখন চলছে, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আসছে। এখন যে ডাম্পিং, আপনি জানেন যে দাহ্য পদার্থ খালি এগুলো কিন্তু মানে জ্বলতেই থাকে এবং এই জ্বলাটা কিন্তু নিবানোর জন্যই কিন্তু শেষ মুহূর্তের যে চেষ্টা সেটা কিন্তু করছেন। আপনি জানেন যে এখন আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি ফ্যাক্টরির ভিতরে কিন্তু আমি অবস্থান করতেছি, পিছনে কিন্তু অর্থাৎ আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং এরকমটাই কিন্তু ফায়ার সার্ভিস বলছেন। এবং সাংবাদিকদের সাথে কিন্তু ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু ব্রিফ করছেন। এবং এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু বেশ কিছু শ্রমিকরা আগুন নিবানের কাজে কিন্তু সহযোগিতা করছেন। আপনারা জানেন যে দাহ্য পদার্থ থাকায় কিন্তু সেটি মুহূর্তের মধ্যেই কিন্তু বিস্ফোরিত হয়ে কিন্তু এক এক করে সেই যে দাহ্য মানে যে কেমিক্যাল মিশ্রিত যে ড্রামগুলো ছিল সেই ড্রামগুলো কিন্তু বিস্ফোরণ ঘটে। এই কারণে কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং এখন পুরো প্রতিষ্ঠানেই কিন্তু আপনার আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি যেখানে যে কারখানার শ্রমিক রয়েছেন তাদেরকে আমরা দেখেছি যে আগুন নিবানের কাজে নিচ্ছেন, কিন্তু সাংবাদিকদের ব্রিফ দিচ্ছেন। এবং এখানকার যে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বিষয় এই আগুনের বিষয় নিয়ে কিন্তু কথা বলছেন। তবে নিহতের পরিচয় জানা যায়নি, তবে আমরা চেষ্টা করব যে নিহতের পরিচয়টি নেয়ার জন্য। এছাড়া কিন্তু গাজীপুর এখন এই প্রতিষ্ঠানের আপনি জানেন যে গাজীপুর শ্রীপুরের ইউ কারখানার যে বুতাম তৈরির যে ফ্যাক্টরি সেটিতে কিন্তু এখন আপনার 1:30টার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং সেই আগুন কিন্তু মুহূর্তের মধ্যে আশপাশের যে কারখানার যে জায়গা সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। তো এখন কিন্তু আমরা এখানে অবস্থান করতেছি, আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আগুন সম্পূর্ণটা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এইরকমটাই ছিল আমার কাছে কারখানা থেকে। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নজরুল ইসলাম। নারায়ণগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের মামলায় 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা মদ্যপান করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছে বলে জানান মামলার আইনজীবী। এদিকে আসামিদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে মোতাসিমের সহপাঠী ও স্বজনরা। বিল্লাল হোসেনের তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান বুয়েটের ৩ শিক্ষার্থী। রাত ৩টার দিকে ঢাকায় ফেরার পথে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশি চৌকিতে মোটরসাইকেল থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এই সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মুহতাসিম মাসুদের। আহত হয় তার সাথে থাকা 2 সহপাঠী মেহেদী হাসান ও অমিত সাহা। পরে ঘটনাস্থল থেকে আটক করা হয় প্রাইভেট কারে থাকা 3 জনকে। তারা হলেন প্রাইভেট কারের চালক মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন, তার বন্ধু মিরপুর পীরেরবাগ এলাকার মিরাজুল করিম ও উত্তরার আসিফ চৌধুরী। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করেছেন নিহত শিক্ষার্থী মুহতাসিম মাসুদের পিতা। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের শরীরে পাওয়া যায় গাঁজা ও অ্যালকোহল। এছাড়া আরোহীদের মধ্যে মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে বলে জানান চিকিৎসক। রোববার সকাল 11টায় গ্রেপ্তার 3 আসামিকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তি দাবি জানান। তাদের এই দুর্ঘটনা আমরা সত্যি মর্মাহত। আমরা চাই তাদের সুষ্ঠু ন্যায় বিচার হোক এবং একই সাথে মহামান্য আদালতের রায়ের উপর আমরা আস্থাশীল। আর কোনো মায়ের কোল যাতে ফাঁকা না হয় এই দিকেও সরকারের যথাযথ পদক্ষেপ যাতে নেয় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করি। এদিন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নূর মহসিনের আদালতে পুলিশ তাদের 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে। মামলার আসামিরা মদ্যপান করে গাড়ি চালিয়ে শিক্ষার্থীকে হত্যা করেছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নিহতর পরিবারও। 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আশা করি এই মামলাটি 302 ধারায় টার্ন হবে এবং হত্যা হিসাবে বিবেচিত হবে। এটাই আমাদের দাবি ছিল এবং এটা আমরা ইনশাল্লাহ আইনি লড়াই করে এটা আমরা 302 ধারায় টার্ন করাবো ইনশাল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা। আমি তদন্ত সাপেক্ষে এই মার্ডারের পরিকল্পিত মার্ডারের সুষ্ঠু সঠিক বিচার হোক, এইটার সর্বোচ্চ সাজা আমি দাবি করছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই প্রত্যাশা সাধারণের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কয়েকটি স্থানে দুর্ঘটনায় নিহত হয়েছে 1 জন, আহত অন্তত 15 জন। রোববার মহাসড়কের শিকারপুর আন্ডারপাস, নিমতলা, হাসারা ও চালতিপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় রাত 3:30টার দিকে ঢাকা হতে মাওয়াগামী একটি ট্রাক কেসি সড়কের আন্ডারপাসের উপরে বিকল হলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। পরে আরেকটি বাস এসে ধাক্কা লাগে। এদিকে সকালে নিমতলা শিকারপুর আন্ডারপাস এলাকায় সাকুরা পরিবহন একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরও বাস ও প্রাইভেট কার সহ বেশ কয়েকটি যানবাহন ধাক্কা খায়। এতে গুরুতর আহত একজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এইসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 15 জন। এছাড়া এতে অন্তত 7টি বাস ও একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো যেগুলো ছিল বিকলগুলো এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন এটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং এই সংক্রান্তে আমরা অলরেডি রোড সাইড হায়ার কাছে টোল প্লাজার মাধ্যমে পুলিশ সুপারের আমাদের মাধ্যমে আমরা একটা প্রতিবেদন দাখিল করেছি যাতে অতি সত্বর যেখানে লাইটের সমস্যা রয়েছে এবং সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত সচল করার ব্যবস্থা করা হয়। এদিকে ঘন কুয়াশায় মেঘনা নদীতে ঢাকা বরিশাল রুটের 2 লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শনিবার দিবাগত রাত 2:15টার দিকে এমভি কীর্তনখোলা 10 ও এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চের মধ্যে এই সংঘর্ষ হয়, জানান বিআইডব্লিউটি এর বরিশালের উপপরিচালক ও নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এতে 2টি লঞ্চের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এর মধ্যে কীর্তনখোলা 10 লঞ্চটি ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে, তবে প্রিন্স আওলাদ 10 দুর্ঘটনাস্থলেই রয়েছে। যাত্রীদের শুভরাজ 10 নামে আরেকটি লঞ্চ দিয়ে উদ্ধার করে সকাল 9:30টার দিকে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এডিপির প্রকল্প দেখিয়ে 75 লাখ টাকা উত্তোলন করে তা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার উন্নয়নের নামে প্রকল্প হরিলুট হওয়ায় চলছে ব্যাপক সমালোচনা। বিষয়টি তদন্তে মাঠে নেমেছে দুদক। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত নুসরাত শোভার রিপোর্টে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় 2023-24 অর্থ বছরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নেওয়া হয় 8টি প্রকল্প। এর মধ্যে স্কুল এবং মাদ্রাসা খাতে 60 লাখ টাকা, উপজেলা শিল্পকলা একাডেমির জন্য 10 লাখ টাকা, উপজেলা চেয়ারম্যান কোয়ার্টার মেরামতে 5 লাখ টাকা বরাদ্দ হয়। চলতি বছরের 11 জুন প্রসাদ এন্টারপ্রাইজ, অর্ণব এন্টারপ্রাইজ এবং উড়ালাল এন্টারপ্রাইজ নামের 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নের কাজ পান। কিন্তু উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টাকা উত্তোলন করলেও সেই টাকায় করা হয়নি কোনো কাজ। আমাদের মাদ্রাসার জন্য কিছু আনুষঙ্গিক আসবাবপত্র দিবে, সেটা যাতে ছাত্রদের এবং অফিসের শিক্ষকদের উপকারে আসে, তা আমরা সে আশাবাদী ছিলাম। তো এখন আশাবাদী যে আমাদেরকে দিবেন, তবে এখন আমরা পাইনি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি প্রকল্পের সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল। তবে উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান জানান, প্রকল্প বাস্তবায়নে টাকা উত্তোলন করা হলেও উদ্ভূত পরিস্থিতির কারণে কাজ না করেই তা জমা দেওয়া হয়েছে সরকারি কোষাগারে। ঠিকাদার প্রতিষ্ঠানের বিপরীতে আমরা বিলটাকে করে ফান্ডটাকে উত্তোলন করি। এখানে ডিডিও হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ইঞ্জিনিয়ার, আমরা দুইজন। ঠিক আছে, ডিরেক্টলি এই উদ্ভূত পরিস্থিতিতে কাজ করার জটিল বিষয় আমরা সিদ্ধান্ত নেই এবং আমরা এই সিদ্ধান্তের আলোকে সম্মিলিতভাবে যৌথ স্বাক্ষরে আমরা সরকারি কোষাগারে টাকাটা জমা দেব। কেন প্রকল্পের কাজ হয়নি তা নিয়ে অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা 3টা প্রতিষ্ঠান যাচাই করছি, 3টা প্রতিষ্ঠানে অভিযোগের আমরা সত্যতা পেয়েছি যে এইসব প্রকল্পে এডিপি প্রকল্পের আওতায় কোনো স্কুলের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বা কোনো বরাদ্দ প্রদান করা হয়নি। আমরা যদি ঘটনার সত্যতা পাই, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করব। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে প্রকল্পের টাকা আত্মসাতের মাধ্যমে যারা শিক্ষা উন্নয়নকে ব্যাহত করেছেন তাদের বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে একই রাতে 3 ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। প্রশাসন বলছে জোরদার করা হচ্ছে পুলিশি তৎপরতা। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। দেওয়ান ইমনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। শুক্রবার রাতে ঢাকা থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি গাড়িতে যাত্রী বেশে আগেই উঠেছিলেন ডাকাত দল। বাসটি সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রীদের মারধর করে মালামাল লুটে নেয় তারা। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এ সময় আহত হয় অন্তত 4 জন। একই রাতে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে বরযাত্রীবাহী মিনিবাসেও ঘটে ডাকাতির ঘটনা। স্থানীয়রা জানান, গাছ ফেলে রাস্তা অবরোধ করে দুর্বৃত্তরা গাড়িতে থাকা সবাইকে মারধর করে সর্বস্ব লুটে নেয় তারা। অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় ঘটে আরও একটি ডাকাতির ঘটনা। প্রাইভেট কারের গতিরোধ করে ডাকাত দল, পরে লুটে নেওয়া হয় মালামাল। ডাকাতি হয়েছে, পরে গাড়ির গ্লাস দেখলাম, সামনের গ্লাস ভাঙ্গা, পিছনের গ্লাস ভাঙ্গা, আর সাইড দিয়ে এভাবে বাইরে বাইরে বাঁকা করে হালাইছে। পুলিশ আসলে, আইনের লোক আসলে দুই জায়গা থাকে, নিরাপদে আমরা শান্তিতে বসবাস করতে পারি। বাগান থেকে গাছ তুলিয়া রাস্তা ব্লক করিয়া অস্ত্রপাতি ধরিয়া যা জিনিস মালপত্র থাকে সব নিয়ে নেয় মারধর করিয়া। ঢাকা আরিচা মহাসড়কে সিএনবি আশুলিয়া সড়কের কলমা এলাকায় প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। এসব ঘটনায় মালামাল লুট করার পাশাপাশি হচ্ছে প্রাণহানি। সড়ক বাদে স্থাপন আর পুলিশের টহল বাড়ানোর ওপর জোর দিচ্ছে স্থানীয়রা। মাঝে মাঝে দেওয়াল টপকে আসে গ্লাস, গাড়ির গ্লাস ভাঙে আর ছিনতাই মানে হয়, খুব আতঙ্কই থাকে। এখানে যে একটা পুলিশের ব্যবস্থা হইতো তাহলে আমাদের পক্ষে ভালো হইতো। রাতে রাস্তার মধ্যে গাছ ফেলানো হয় আধারের মধ্যে, মানে এদিক দিয়ে যদি লাইটের ব্যবস্থা করা হয় আর পুলিশ মোতায়েন করা হয় তাহলে আমাদের আসা যাওয়া সুবিধা হয় আর কি। রাত করে সিঙ্গেল দেয় 3-4 জনে, সিঙ্গেল দিয়ে লেজার লাইট আছে ওইটা ধরার পরে সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে বলে আমরা পুলিশের লোক, এগুলো বললে 3-4 জন উঠে কয় গাড়ি চাপাও। রাত্রি অনেক সময় গাছ কেটে ফেলে, আবার অনেক সময় কুয়াশার মধ্যে ইটু মারে, বিটি দাঁড়ায় থাকে বা ছেলে ফেলে সাইডে দাঁড়ায় থাকে, দেখা যায় না, হয়তো গাড়ি সোলোর মধ্যে ভাঙা মধ্যে যখন ব্রেক মারে তখন দৌড় মারে চলে আসে। 3 ডাকাতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পুলিশি তৎপরতা আরো জোরদার করা হবে বলে জানায় পুলিশ। জায়গায়
আমরা যেগুলো ভালনারেবল সেখানে আমরা 24 ঘন্টা তৎপরতার মধ্যে থাকবে পুলিশ, যাতে আমরা আশা করি যে ভবিষ্যতে আর এরকম হবে না, অপ্রীতিকর ঘটনা ঘটবে না। 3 ডাকাতির ঘটনার পর সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আগামী নির্বাচনে দেখতে চায় না দেশের জনগণ। দুপুরে রংপুরের কাউনিয়া ও পীরগাছায় এ কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, স্বৈরাচারদের রুখে দিতে প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত রয়েছে ছাত্র জনতা। গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্রুত বিচার করার দাবিও জানান তিনি। এর আগে জুলাই অভ্যুত্থানে 8 শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে যে ভয়ঙ্করতম পাপ আওয়ামী লীগ দল হিসেবে করেছে, সেই পাপ থেকে মুক্তির এখন পর্যন্ত কোনো উপায় তারা অবলম্বন করে নাই। আওয়ামী লীগের বিচার এখন পর্যন্ত হয় নাই। ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত আমাদের সহযোদ্ধাদেরকে খুনের হুমকি দিয়ে বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। এমত অবস্থায় আইনি দিক থেকে আওয়ামী লীগের ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ছাত্র জনতা, বাংলাদেশের আপামর মানুষ এই ফেসিবাদী গণহত্যাকারী মানবতা বিরোধী যে দলটি আছে তাকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আর রেলিভেন্ট হতে দেবে না। চব্বিশের বিপ্লবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা মামলা ড্রাফট করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দিয়ে রমরমা বাণিজ্য করছে একটি চক্র। আন্দোলনে অংশগ্রহণকারী এবং বিদেশে থাকা ব্যক্তিদের করা হয়েছে আসামি। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ ৪র্দশ পর্ব অনুসন্ধান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মেহেদি নূর। জানাচ্ছেন এম এ আসিম। ওষুধ ব্যবসায়ী মোবারকের নাম ও তার স্বাক্ষর জালিয়াতি করে করা একটি ভুয়া মামলার কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বাণিজ্য করছে একটি মহল। বিপাকে থানায় জিডি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি। আমি আসলে মূলত ওষুধের ব্যবসা করি আজকে 20 বছর যাবত। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো কেউর সাথে আমি কোনো চলাচল নাই। এখন কিছু চক্র আমার নাম দিয়ে সেটা ওই বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে মামলা দিয়ে আমাকে বাদী দিয়ে আসলে এই বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমার ছড়াই দিছে। আসলে এই ব্যাপারে আমি জানি না কিছু। এমন মিথ্যে মামলা আর বাণিজ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 5 আগস্টের পর একাধিক মামলায় আসামি হয়েছেন অনেক নিরীহ মানুষ। অনেকেই দেশে না থেকেও হয়েছেন আসামি। এখন শিকার হচ্ছেন অব্যাহতির নামে চাঁদাবাজির। আমি আমরা প্রবাসে থাকি এবং আমরা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই। আওয়ামী লীগ, বিএনপি কোনো পার্টির সাথে আমরা জড়িত নাই। 5 আগস্ট যে ঘটনা হয়েছে, ঘটনার ইয়াতে আমাদেরকে মামলায় ঢোকাই দিছে। আমার বাইক নিয়ে শহীদুল ইসলাম, ওর নামে একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানের শিকার হয়েছে। সে আদৌ হয়তো বাড়ি ঘরে থাকতে পারে না, ভয়ভীতি আছে। হ্যাঁ, কোন সময় তার অ্যারেস্ট করে নেওয়া যায়, কিন্তু সে তো একটা স্বচ্ছ ব্যক্তি। হ্যাঁ, তার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা যেটা হয়রানিমূলক, এবং আমরা তো এটাতে হয়তো দুঃখ প্রকাশ করি। আন্দোলনে অংশগ্রহণ করেও মামলার আসামি হয়েছেন বিএনপি, জামাত ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এমন হয়রানি বন্ধে সরকারের পদক্ষেপ চাইছেন তারা। 5 আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে, এগুলা কিন্তু বাদী বিএনপির লোক না, ঠিক আছে? এই বাদীগুলা যাদের পরিবার নিহত হয়েছে বিভিন্ন সময় আর কি। আর ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপটটা ভিন্ন। আমাদের এখানে আপনারা জানেন যে এই হেফাজতের আমাদের প্রায় 17 জন আলেম ওলামাদের এই ফ্যাসিস্ট সরকার আমি বলি হত্যা করেছে বিভিন্ন সময়। তো আমি আমার জীবনে প্রথম থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত। এই 15 বছর আওয়ামী লীগের রাজনৈতিক আমলে আমি অনেক হয়রানির শিকার হয়েছি, মামলা হকাইছি,
28শে অক্টোবর ঢাকা যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনে আমি অংশগ্রহণ করি। আমাদের যিনি ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী তথা পুরা বাংলাদেশের যিনি মুরব্বী আল্লামা শাইখ সাইদুর রহমান দামদ বারাকাতুহু এবং জামিয়া ইউনুসিয়ার মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ মুফতি মুবারকুল্লাহ সাহেব দামদ বারাকাতুহু দুজনের নির্দেশ হইল যে মামলা প্রথম তো হইল হেফাজতে ইসলাম কোনো মামলা করতেছে না, মামলা করতেছে যারা মারা গেছে তাদের ফ্যামিলি মামলা করতেছে, যেমন কাহারু বাবা, কাহারু ভাই, কাহারু বোন মামলা করতেছে। তো এটা নিয়ে যারা একেবারে নির্দোষ ব্যক্তিদেরকে যে মামলার মধ্যে জড়াইতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। পুলিশ বলছে মামলা বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তারা। বিভিন্ন জায়গায় রেড দিয়েছি, এটা জানার পর থেকে আমি নিজে ওসিকে বলেছি যে যেহেতু টাইপ হয় কম্পিউটার আকারে, এটা অনলাইনে যাচ্ছে, টাইপ যেহেতু হয়, সুতরাং যেখানে কম্পিউটারের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আমি বলছি রেড দেওয়ার জন্য এবং আমাদের এক্সপার্টকে নিয়ে যাওয়ার জন্য, কম্পিউটারের তারা গিয়ে কম্পিউটারে সার্চ করে দেখবে এই ধরনের তাদের সেভ ফাইলসে এ ধরনের কোনো কিছু আছে কিনা। যেই হোক, আমার কথা হলো এটা একটা অন্যায় জিনিস, এটাকে অবশ্যই নিবৃত্ত করতে হবে এবং আমি এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই আগস্ট বিপ্লবে আহত ও নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত 31টি মামলা হয়েছে। এতে হয়রানি হচ্ছে শত শত নিরীহ পরিবার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। হত্যা, হামলা সহ 4 মামলায় খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, সালাম মুর্শেদীকে 4টি মামলায় অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন। এর আগে দুপুর 12টায় সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এদিকে সালাম মুর্শেদীকে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে তার অনুসারী ও বিরোধী পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। গেল 1 অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেফতার করে র্যাব। নরসিংদীতে হুমায়ুন কবির নামে এক ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত 11:15টার দিকে সদর উপজেলার পাঁচদোনা বাজার মাছের আড়ত মসজিদের সামনে এই ঘটনা ঘটেছে। পরে বুকে ও মাথার পাশে গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে রাত 11:15টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। এদিকে নিহত হুমায়ুন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র দলের সদস্য। তার বিরুদ্ধে মাদকসহ 4টি মামলা রয়েছে। দেখছেন দেশ জনপদ সংবাদ।